আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেল এবং তার কি রেজাল্ট হয়েছে, কেন হলো, সেগুলো আমরা অনেক ক্ষেত্রে আমরা অলরেডি জেনে গেছি, আপনারা যারা রাজনীতি করেন বা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের কাছ থেকে। কিন্তু সৌম্যদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এইভাবে যে একটা তৃণমূলের মতো দল যারা 15 বছর সরকারে থাকলো, এতজন এমপি এমএলএ থাকা সত্ত্বেও এরকম কর্পূর মতো যে উবে যাবে, সত্যি করে বলুন তো, এটা কি আপনারা কল্পনা করেছিলেন হয়তো উবে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি? সেই বিষয়টাকে কিভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে যে প্রশ্ন করেছেন বলি তাই যে আমরা ভেবেছিলাম উবে যাবে, আমরা জানতাম নিশ্চিত, তবে এত তাড়াতাড়ি যাবে এটা জানা যায়নি, এত তাড়াতাড়ি যাবে মানে আমরা ভেবেছিলাম যে ঠিক আছে একটা নির্বাচনের আগে কমসে কম পর্যন্ত থাকবে, কিন্তু একটা নীতি আদর্শবিহীন দল, ক্লাস্টার, মানে এটা বিভিন্ন দল থেকে সব ছাঁটা হুয়া লোকদের একটা ক্লাস্টার। তো নীতি আদর্শ না থাকলে কি হয়, নীতি আদর্শ না থাকলে সেই দলটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, সিমেন্টিং ফ্যাক্টর একটা পলিটিক্যাল পার্টির, তার নীতি আদর্শ নৈতিকতা চরিত্র এটা থাকে সিমেন্টিং ফ্যাক্টর। সেই সিমেন্টিং ফ্যাক্টরটাই তো ছিল না ওর, সবটাই ছিল এসো বসো করো খাও ধান্দা করো ধান্দা দাও, হ্যাঁ, আইপ্যাকের মাধ্যমে সব কিছু করা, টাকা পয়সা তোলা, টাকা পয়সা ক্যামাক স্ট্রিট কালীঘাটে দেওয়া, সেটা ভাগবটরা করে খাওয়া। এটা চুরির একটা বড় বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয় সব ছাত্ররা এখন দেখতে পাচ্ছেন তো সব পালিয়েছে। এখন যেখানে গিয়ে সুবিধা হবে, দেখুন চুরি করলে তো তাকে বাঁচতে হবে, তো চোরকে বাঁচতে গেলে তো শেল্টার নিতে হবে, আইদার আপনাকে আইনের সামনে যেতে হবে, নইলে আরেকটা ডাকাতের কাছে শেল্টার নিতে হবে, তো ডাকাতের কাছে চলে যাচ্ছে। তো আপনি বলছেন আজকে যে তৃণমূল হচ্ছে ডাকাতের কাছে চলে যাচ্ছে, কিন্তু আপনার, যদি আমরা কয়েকদিন আগেও লক্ষ্য করি, আপনাদের যে প্রদেশ সভাপতি, তিনিও তো বারবার অফার দিচ্ছিলেন যে আমাদের জানলা দরজা সব খোলা আছে, চলে আসতে পারেন। আমরা আমরা সবসময় বলি, প্রদেশ সভাপতি কেন, বড় নেতারা সবাই বলেছেন, তৃণমূলের কর্মীদের কি দোষ বলুন তো? যারা নীতি আদর্শ সৎভাবে মমতা ব্যানার্জির পতাকা লাগিয়ে যারা সৎভাবে করেছেন, তারা তো চুরি করেনি। নিচুতলার কর্মীরা যারা ভেবেছিল তারাও তো ঠকে গেছে, তাদেরকেও তো চিট করা হয়েছে। এই পার্টিটা নিজের কর্মীকেও চিটিং করেছে। আপনি বলুন না, যে কটা চাকরি বিক্রি হয়েছে, কটা চাকরি নিজের লোকেদের দিয়েছে? চাকরি দিয়েছে টাকা দিয়ে, অন্য লোকেদের দিয়েছে, চাকরি বিক্রি করেছে নেতারা। হ্যাঁ, নেতারা পদ বিক্রি করেছে, চাকরি বিক্রি করেছে, পঞ্চায়েত বিক্রি করেছে, পুরসভা বিক্রি করেছে, কাউন্সিলর বিক্রি। পয়সা দেখো তামাশা, মানে মানে পয়সা ফেকো তামাশা দেখো। আইপ্যাককে টাকা দাও, ভাইপোর বাড়িতে টাকা যাবে, আর তুমি পদ নাও, তুমি এমএলএ এমপি কাউন্সিলরের টিকিট নাও। এটা আমি বলছি না, এটা তৃণমূলের নেতারা বলছে। এখন আমরা এতদিন অভিযোগ করতাম, ওরা এখন সেটাকে জাস্টিফাই করলো, ওরা বলছে হ্যাঁ এরা ঠিক বলেছে। বলুন আপনি কোন কোন কর্মীটা ওদের, তৃণমূল কংগ্রেসের নিচুতলার যারা কর্মী, যারা মনে করেছিল যে আদর্শের খাতিরে তৃণমূলটা করবে, তারা তো ঠকে গেছে ওদের কাছে। তাদের নিতে অসুবিধা কোথায়? আর একটা বিষয় হচ্ছে, সব চাইতে দেখুন, 20 জনের উপর সাংসদ অলরেডি বলছে যে অন্য দলে চলে গেছে, সেটা নিয়ে অতটা আলোচনা হচ্ছে না, যতটা আলোচনা হচ্ছে মুর্শিদাবাদের যে 3 জন সাংসদ, তার মধ্যে হচ্ছে ইউসুফ পাঠান আর হচ্ছে মুর্শিদাবাদ লোকসভার আবু তাহির খান। এই দুজনকে, মানে মানুষ কি এই দুজনের দ্বারা প্রতারিত হলো? এটা কি শুধু এই ইউসুফ পাঠান বা আবু তাহির খানের দোষ, না মমতার উপর ভরসা করেছে সেইটা? মানুষ কিভাবে, এইটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আম গাছে কি হবে? আম হবে। আম হবে, আম গাছে তো আমরা হবে না, আমরা হবে। তো আমরা গাছে আমরা হবে, আর আম গাছে আম হবে। তো যে গাছের ফল, সেই গাছ তো যেরকম যেরকম গাছ লাগিয়েছেন তার ফলও সেরকম। এটা অন্য জায়গায় হবে না। দেখুন আমি একটা কথা বলি, ধরুন আপনার বাড়িতে চুরি হলে আপনি কি করেন? থানায় যাবেন, এফআইআর করবেন বা জিডি করবেন, এবার পুলিশ আসবে, তদন্ত করবে, আপনাকে শাস্তি দেবে, আপনি চুরি করেছেন কি করেননি, বা যে চোর তাকে ধরবে, এই তো নিয়ম। কিন্তু ভোট চুরি হলে কি করবেন? ধরুন একটা মানুষ, তারা কিভাবে ভোটটা নেবে? তারা ভোটটা, আমরা বলেছি এটাকে বলা হয় পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। ভোটটা চাইলো কাদের জন্য? ভোটটা চাইলো বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের পক্ষে, কংগ্রেসের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে, আর গিয়ে এখন কোলে বসে পড়েছে অমিত শাহ। এটা কি চুরি না? এটাও তো চুরি। এই যে একটা সাংসদ, তাকে মানুষ বিশ্বাস করে ভোট দিল, বিশ্বাস ভঙ্গ করাটা চুরি না? এটা তো, এটা এটা হচ্ছে পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি, আর এটার মদতদাতা মমতা ব্যানার্জি।
এটার মদতদাতা অভিষেক ব্যানার্জি, এরাই তো করিয়েছে। এদের এদের দোষ দেওয়ার আগে আমি তো ওদেরকে তো মাথাকে দোষ দেবো। আর সব থেকে বড় কথা, আপনি জানতেন না মমতা ব্যানার্জি তো বিজেপির সব থেকে বড় এজেন্ট, তা আপনি জানতেন না? এই যে বহরমপুরের সাংসদ, যিনি বর্তমান সাংসদ, বিখ্যাত ক্রিকেটার, তার ক্রিকেট নিয়ে আমার কিছু বলার নেই, তিনি ক্রিকেটার, বিশ্বকাপ খেলেছেন, বড় ক্রিকেটার, তিনি হ্যাঁ স্বনামধন্য হতেই পারে, সে তাই নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু কথা হচ্ছে তিনি কাকে হারাতে আসছেন। মমতা ব্যানার্জি তাকে ফিট করলো, কোথা থেকে আমদানি করে নিয়ে এলো? সেই গুজরাটের ভদোদরা থেকে। আচ্ছা বলুন, তার ট্র্যাক রেকর্ড কি? তার ট্র্যাক রেকর্ড হচ্ছে সে একটা জমির এনক্রোচমেন্ট কেলেঙ্কারি আরএসএস বিজেপির সক্ষতা করছে। সে অমিত শাহর একেবারে ডাইরেক্ট, তাকে নিয়ে আসলেন মুর্শিদাবাদে, বহরমপুরে। কাকে হারাতে হবে? অধীর চৌধুরী। অধীর চৌধুরী জিতলে, কংগ্রেস জিতলে আপনার অসুবিধা হবে, তখন আপনি বিজেপির হাত শক্ত করেছেন। আর এই যে লোকটাকে নিয়ে এসছে, সে কি প্রচার করলো? আইপ্যাক কি প্রচার করলো বাজারে বাজারে? আপনি দেখুন না বাজারে বাজারে কি প্রচার করলো। বলে এতদিন দাদাকে ভোট দিয়েছো, এবার ভাইকে ভোট দেয়। মানে দাদা মানে কি হিন্দু, আর ভাই মানে কি মুসলমান। তাহলে কি হিন্দু মুসলমানটা করবে আইপ্যাক? নির্দেশনা কার? এই যাত্রাপালার নির্দেশনা হচ্ছে মমতা ব্যানার্জি। আর তার কুশীলভ হচ্ছে আপনার এই বহরমপুরের সাংসদ। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, এই বহরমপুরের সাংসদ এরা তো হচ্ছে মানে প্লেয়ার, এরা তো হচ্ছে পারফর্মার। পারফর্মার মানে কি? আপনি রাখবেন, কালকে আপনার হয়ে চলে যাবে। মানে যে বেশি পয়সা দেবে, তার হয়ে খেপ খেলাবো, তার হয়ে বিক্রি হয়ে যাবে। কালকে আমি জানি না, কালকে হয়তো পাকিস্তান পিপুলস পার্টি যদি ওনাকে ডাকে, উনি ওখানেও চলে যাবেন কিনা আমার সন্দেহ আছে। কারণ বলছি আপনার, বা ধরুন কোনো একটা নিষিদ্ধ সংগঠন ডাকলে তার হয়ে চলে যাবেন। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস প্রতিদিনের অ্যাপিয়ারেন্সের জন্য তাকে টাকা দিত। সে প্রার্থী নয়, প্রার্থী শুধু বলে নয়, তৃণমূলের প্রার্থী হয়েছে বহরমপুরে। কলকাতা এয়ারপোর্টে নেমে কদিন থাকবে বহরমপুরে বা মুর্শিদাবাদে, বিভিন্ন জায়গায় প্রচার করবে, প্রতিদিনের প্রচারের জন্য ভাউচার লিখে টাকা নিত তৃণমূলের কাছে। ভাউচার লিখে, আমি দায়িত্ব নিয়ে বলছি, হিম্মত থাকলে তদন্ত করুক, হিম্মত থাকলে তদন্ত করুক, শুধু অধীর চৌধুরীকে হারাতে হবে বলে। ভাউচার লিখে তার কাছ থেকে সার্ভিস চার্জ নিত, টাকা নিত, মানে অ্যাপিয়ারেন্স ফি। মানে একটা আর্টিস্টকে আপনি নিয়ে আসলে যেমন তার পারিশ্রমিক দেন, সেরকম সে এখানে এসেছিল অ্যাপিয়ারেন্স ফি নেওয়ার জন্য। এই হচ্ছে তৃণমূল। এখন সাধু সাজলে হবে? এখন আপনার সব লক স্টক ব্যারেল শুধু সব চলে গেছে বিজেপির কোলে। আরে যেখানে ছিল সেখানেই গেছে। আমি তৃণমূলের একটা সাংসদকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই তোমরা কংগ্রেসকে সমর্থন করতে পারতে, বা অন্য দলকে, তোমার কংগ্রেসকে পছন্দ না অন্য দলকে সমর্থন করতে পারতে। বলে দাদা এতদিন লুকিয়ে লুকিয়ে বিজেপি করতাম, এখন প্রকাশ্যে করছি, অসুবিধাটা কি হয়েছে? নাম প্রকাশ করবেন না। এই তো হচ্ছে তৃণমূল, এই তো হচ্ছে বিজেপি। আর বিজেপিও দেখুন, যা যেখানে যত ছাঁট আছে সব নিয়ে নিচ্ছে। চোর ছাচর গুন্ডা বদমাস চিটিংবাজ সব আমার দিকে থাক। বিজেপির পুরনো কর্মীদের তো এখন শুনছি তো ভেতরে তো ইনার ফাইট শুরু হয়ে গেছে। বলে কে? হ্যাঁ আমি জানি না কারা কারা কি করছে। মানে বিজেপির এখন দেখুন, পুরনো কর্মীরা তো বলবেই, তারা বলবে আমরা এত লড়াই সংগ্রাম করলাম, মার খেলাম, এখন সেই চোর চিটিংবাজেরা সব আমার দলের নেতা, তাদেরকে জিন্দাবাদ জিন্দাবাদ বলতে হবে। গাদ্দাররা সব এখন সর্দার হয়ে যাবে, গাদ্দাররা এখন সর্দার হয়ে যাবে। এরা নাকি নীতি, বিজেপি নাকি নীতি নৈতিকতার কথা বলে। পার্টি উইথ অল ডিফারেন্স, প্র্যাকটিক্যালি পার্টি উইথ নো ডিফারেন্স। তৃণমূল বিজেপি সেম, পয়সার এপিট আর ওপিট। সমদা, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক সহ রাজনৈতিক কর্মী একটা দলের, আপনার দৃষ্টিকোণ থেকে এই পিসি ভাইপো মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎটা কি? দেখুন আমি বলতে পারবো না, ভবিষ্যৎ নেই। দেখুন রাজনীতিতে আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত মনে হয়, দেখুন 50 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, আমরা কিসে, আমাদের অ্যাসেট কি, আমাদের পুঁজি কি? আমাদের পুঁজি হচ্ছে সততা, সত্যি কথা বলা এবং মানুষের সঙ্গে থাকা। আমরা কেউ কাউন্সিলর নয়, এমপি নয়, এমএলএ নয়, কিন্তু আমরা কংগ্রেসটার নিষ্ঠার সঙ্গে আদর্শ নিয়ে, রাহুল গান্ধী বলতে আদর্শ নিয়ে, কংগ্রেসের আদর্শে আমরা চলেছি। তো সেই জায়গাটা ওরা আঘাত করে ফেলেছে। তো চুরি ছাঁচরামি লুটপাট খুন ধর্ষণ জখম পশ্চিমবাংলায় করে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূল দলটার গায়ে কালো দাগ লেগে গেছে। এটা পরিষ্কার হয় না, কোনো মতেই সম্ভব না, কোনো ওয়াশিং মেশিন পারবে না। আর এই যারা নেতারা এখন যাচ্ছে না,
এমপি এমএলএ এরা যারা যাচ্ছে না, আপনি মিলিয়ে নেবেন আমার কথা, যখন ভোট আসবে 5,000 6,000 ভোট পাবে না। মানুষের দরবারে বিচার হবে, আজ নয় কাল। আজকে হচ্ছে না, কালকে হবে। দাদা আপনার কাছে শেষ প্রশ্ন, আগামী দিনে কি অধীর চৌধুরীর নেতৃত্বে সিপিআইএম বা বাম জোট সহ কংগ্রেসকে একই মঞ্চে দেখা যেতে পারে? এই কারণে আপনাকে প্রশ্নটা করছি, আপনি এই লাস্ট বিধানসভায় মুর্শিদাবাদে অনেকদিন ছিলেন, প্রচার করছিলেন। যদি সঠিকভাবে জোটটা হতো বাম কংগ্রেস, তাহলে জলঙ্গি বলুন, বেলডাঙ্গা বলুন, কান্দি বলুন, এই সিটগুলো কিন্তু জোটের পক্ষে ইজিলি, ইভেন সাগরদিঘিও চলে আসতো। তো সেই বিষয়টা আগামী দিনে কি আমরা দেখুন, আমি একটা দল করি, দলের সিদ্ধান্ত সর্বোপরি, দল যা সিদ্ধান্ত নেবে তার উপরে আমার কোনো সিদ্ধান্ত হয় না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে, মানে অ্যাবসলিউটলি ব্যক্তিগতভাবে বলছি, নির্বাচন হওয়ার আগেই যদি আপনি লড়াইয়ের ময়দান থেকে সরে যান, বা মানুষ যদি মনে করে এরা লড়াই করতে পারবে না, মানে রাজনীতিতে উইনিবিলিটি বলে একটা ব্যাপার আছে, উইনিবিলিটি, কে জিততে পারে। আজকে বিজেপির এত ভোট পাওয়ার পেছনেও কিন্তু এটা একটা কারণ, যে তৃতীয় শক্তি বাম এবং কংগ্রেস যদি সংযুক্তিকরণ হতো বাংলায়, ভোট যদি বাইফার্কেট না হতো, তাহলে কিন্তু আমরাও অনেক সিট পেতাম। আর সেক্ষেত্রে কিন্তু বিজেপির এই যে একচ্ছত্র মানে বেরিয়ে যাওয়া, সেটাও রোধ করা যেত। কারণ মানুষ ভোট দিতে গিয়ে ভেবেছে বামেরা জিতবে না, কংগ্রেস হয়তো কোনো জায়গায় জিততে পারবে না, তা ভোটটা তারা দিয়েছে এমন জায়গায়। দেখুন, আমি সত্যি মানে এখন ভোট নেই, বাস্তব জায়গা থেকে বলছি। আপনি কি করবেন? আপনি কি করবেন ভোট দিতে গিয়ে? আপনি তো এমন লোককে দেবেন যে হারাতে পারবে, যে হারাতে পারবে, বা আপনি কাকে দেবেন? যে হয় আপনি সরকারের পক্ষে দেবেন, নাহলে বিপক্ষে যে হারাতে পারবে তাকে দেবেন। তো আপনি এমন কাউকে ভোট দেবেন না নিশ্চয়ই যে ভোটটা আপনার নষ্ট হয়ে যাবে। তো সেইটাই হয়েছে। কিন্তু তবুও বলছি, দল মনে করেছে যেটা, সেটাই সর্বোপরি, দলের সিদ্ধান্ত সবার আগে। কারণ আমি একটা দলের কর্মী, দলের পর্যালোচনা হবে। অনেক অনেক ধন্যবাদ।